ধরুন আপনি একটা মানুষকে নাচতে দেখছেন। সেই নাচটা হতে পারে রাস্তায়, সেই নাচটা হতে পারে কোনো পাবে, কোনো বারে, হতে পারে কোনো বিয়ে বাড়ি বা অন্য কোনো জায়গায়। আপনি দেখে ভাবছেন যে সেই মানুষটা প্রচণ্ড হ্যাপি আছে, সেই কারণে সে নাচ করছে, সে মেনলি খুশিতে নাচ করছে। কিন্তু এই নাচের পিছনে যদি তিনটে খুন থাকে, যদি এই নাচের পিছনে একটা সিরিয়াল কিলার তার মনটাকে হালকা করছে, তাহলে এটা জানতে পারলে আপনার কেমন ফিলিং হবে। রাকেশ বাড়ির অন্যতম আর্নিং মেম্বার। তার বাড়ি হচ্ছে মহারাষ্ট্রের রত্নাগিরিতে। এবার সে প্রত্যেক দিন কাজে যেত, কাজ থেকে আসতো। আর যে কাজটা ছিল না সেটা একটু লেট নাইট টাইপের কাজ, এই কারণে বেশিরভাগ সময় তার নাইট ডিউটি থাকতো। কিন্তু হঠাৎই রাকেশের মা একদিন লক্ষ্য করে যে তার ছেলে আর কাজে যাচ্ছে না। এবার এই জিনিসটা দেখে সে একটু অবাক হয়ে যায় এবং রাকেশকে বলে, কি রে, তুই কি কাজটা ছেড়ে দিলি? তখন রাকেশ বলে যে না না, আমি ছাড়িনি, আমি কয়েকদিনের জন্য লিভ দিয়েছি। 2-3 দিন হয়ে যাওয়ার পর রাকেশের মা তাকে আবার বলে, তুই এখনো যাচ্ছিস না কেন? তোর তো এতদিনের ছুটি হওয়ার কথা না, এতদিনের ছুটি তো তুই আগে কোনোদিনও নিসনি। তুই বন্ধুদের সাথেও বেরোচ্ছিস না, ঘরের মধ্যে একদম ঘরকুনো হয়ে বসে আছিস। তখন রাকেশ বলে যে না, আমি অন্য জায়গায় কাজ করছি, এই কারণে বাড়িতে বসে আছি। এরও কয়েকদিন পর রাকেশের মা রাকেশকে দেখে আরও একটু প্রেশার দিয়ে বলে যে ঠিক আছে, তুই কাজ ছেড়ে দিয়েছিস, অন্য জায়গায় কাজ করছিস, কিন্তু তুই বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিস না কেন? এই ব্যাপারে রাকেশ তার মাকে কিচ্ছু বলে না, সে একদম চুপ করে থাকে। নানান রকম আচিলায় তার মায়ের কথাগুলোকে সে সরিয়ে দিতে থাকে। 2024-এর জুন মাসের 6 তারিখ সেদিন সন্ধ্যেবেলা নাগাদ রাকেশ বলে যে আমি একটু বাইরে বেরোচ্ছি বন্ধুদের সাথে দেখা করার জন্য। অনেক দিন পর রাকেশ বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। এইটা ভেবেই তার মা বেশ হ্যাপি আছে। তার ছেলে তো অ্যাকচুয়ালি ঘরকুনো না, সে খুব আউটগোয়ার, বাইরে যায়, মাঝে মাঝে ড্রিঙ্কসও করে, সেই নিয়ে বকাও খায়। কিন্তু অনেক দিন সে কেন বসেছিল? রাকেশের মা রাকেশকে বলে যে যাও, সাবধানে আবার বাড়ি চলে আসবে। কিন্তু রাকেশের মা এটা জানতো না, ওই যে সন্ধ্যেবেলা রাকেশ বেরোচ্ছে, রাকেশ আর কোনোদিনও বাড়িতে ফিরবে না। এরপর সেই রাত্রেবেলা কেটে গেলে তার মা যখন দেখে যে ছেলে রিটার্ন আসেনি, তখন ছেলে যেখানে আগে কাজ করত সেইখানে রাকেশের মা যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারে যে রাকেশ অনেক দিন ধরেই কাজে আসেনি। এবং হ্যাঁ, সে তো কাজে না আসারই কথা। রাকেশ তো অলরেডি তাকে বলেই ছিল যে সে ওই কাজটা ছেড়ে অন্য কোথাও একটা কাজ ধরবে। আচ্ছা, রাকেশ কি সেইখানে চলে গেল? রাকেশ তো এরকম না যে সে তার মাকে না বলে ডাইরেক্ট চলে যাবে অন্য কোথাও। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসা করার পর যখন সে রাকেশকে খুঁজে না পায়, থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি করে। কিন্তু পুলিশ আর কি করবে, তারা জাস্ট মিসিং কমপ্লেনটা লিখে রেখে দেয়। বাদ বাকি তেমন কোনো তদন্ত আর করেনি। তদন্তের মধ্যে শুধুমাত্র এইটুকু জিনিসই করেছিল যে যেখানে রাকেশ কাজ করতো সেখানে গিয়ে টুকটাক জিজ্ঞাসাবাদ করে, ব্যাস এইটুকুই। এরপর থেকে রাকেশের মায়ের একটা ডিউটি হয়ে যায় সপ্তাহে কিছু না হোক 2 থেকে 3 দিন সে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে সেখানকার অফিসারদের সাথে কথা বলতো। সেই ব্যাপারে প্রত্যেকবারই রাকেশের মা কিন্তু নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে। এবং রাকেশের মা ঠিক 1 বছর হয়ে গেলে প্ল্যান করে যে আর দেরি করা যাবে না। ছেলের জন্য তার মনটা একদম পুড়ে গেছে। সে রত্নাগিরির এসপি অফিসে গিয়ে সোজা কমপ্লেন করবে, এই জিনিসটা ভাবে। এবং সে এসপি অফিসে কি করে যাবে, এই কারণে সে গ্রাম পঞ্চায়েত মেম্বার আরও যেসব লোকাল পলিটিশিয়ান আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে থাকে। আজকের যে ঘটনা আমি বলছি সেটা হচ্ছে মহারাষ্ট্রের রত্নাগিরির। এই রত্নাগিরি একটা অদ্ভুত জায়গা, বলতে পারেন অদ্ভুত সুন্দর জায়গা। লোকাল পর্যটনের ক্ষেত্রে এই রত্নাগিরি কিন্তু প্রচণ্ড ফেমাস। যারা মুম্বাই, পুনেতে চাকরি করে তারা কিন্তু উইকেন্ডে এই রত্নাগিরিতে ঘুরতে আসে। রত্নাগিরিতে একদিকে যেমন উঁচু উঁচু পাহাড় আছে, একদিকে যেমন ঝর্ণা আছে, একদিকে যেমন ভ্যালি আছে, তার সাথে সাথে সমুদ্র আছে। সমুদ্র লাগোয়াও অনেক সিক্রেট কেভ আছে। তো এইরকম একটা শহরে সেই রকমই একটা বারে কিন্তু এই রাকেশ কাজ করত। 1 বছর হয়ে গেছে রাকেশ মিসিং। রাকেশের মা সমস্ত কিছু প্ল্যানিং করে এসপি অফিসে যায়, কিন্তু প্রথমবার সে এসপি অফিসে গিয়ে এসপির সাথে দেখা করতে পারেনি। সে ফিরে আসে, সে ভাবে যে আমাকে যতই কষ্ট হোক না কেন আবারও এসপি অফিসে যেতে হবে। একদিকে যেমন রাকেশের মা রাকেশকে খুঁজছে, ঠিক উল্টো দিকে ভক্তির মা ভক্তিকে খুঁজছে। 2025 অগস্টের 17 তারিখ ভক্তি বাড়ি থেকে বলে বেরোয় যে আমি একটু পরেই বাড়িতে ফিরবো।
কিন্তু ওই যে অগস্টের 17 তারিখ ভক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল, সে আর ফেরেনি। এবার প্রথম দিন সে যখন ফেরেনি, তার বাড়ির লোকজন প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। একা মেয়ে কোথায় যাবে? চারিদিকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে খোঁজ খবর নেয় এবং প্রত্যেকে বলে যে ভক্তি এখানে তো অন্তত আসেনি, আমাদেরকে ফোনও করেনি। এইবার নেক্সট ডে মানে 18 তারিখ ভক্তির নাম্বার থেকে একটা মেসেজ আসে এবং সেই মেসেজে বলা হয় যে আমি ঠিকই আছি, আমি কয়েকদিন পর বাড়িতে ফিরে আসব। পরিবারের লোক ভক্তির এই মেসেজ দেখে প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে তারা ভাবে যে ভক্তির সাহস হলো কী করে বাড়ির কাউকে না বলে এইভাবে চলে গেছে। তো তারা ডিসাইড করে যে ভক্তি বাড়ি আসলে তাকে প্রচণ্ড বকাচকা করবে। এরপর থেকেই ভক্তির ফোনটা সুইচ অফ হয়ে যায়। তাকে কোনোভাবে কানেক্ট করতে না পেরে অগস্টের 21 তারিখে রত্নাগিরির লোকাল পুলিশ স্টেশনে গিয়ে এই ভক্তির মা বাবা একটা কমপ্লেন করে আসে এবং কমপ্লেনের মারফতে একটা মিসিং কমপ্লেন রেজিস্টার হয়। পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তদন্তের প্রথমেই এই ভক্তির যে লাস্ট কল লোকেশান আছে এবং তার ফোনের যে লোকেশান আছে সেটা চেক করে তারা দেখতে পায় খান্ডালা বলে একটা বেশ পাহাড়ি টাইপের এরিয়া আছে, সেইখানে তার ফোনের লাস্ট লোকেশান ছিল। তারপর থেকেই তার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তো পুলিশ সেইখানে যায়, সেইখানে গিয়ে দেখতে পায় একটা বার আছে। তো যাই হোক, আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে পুলিশ চলে আসে। এবার পুলিশ ফ্যামিলিকে ডেকে জিজ্ঞাসা করে যে এই ভক্তির কোনো কি বয়ফ্রেন্ড ছিল, কোনো কি ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই ক্ষেত্রে ভক্তির ফ্যামিলি বলে যে ভক্তি একটা ছেলের সাথে প্রেম করত, তার একটা বার আছে এবং সেই বারে মাঝে মাঝেই এই ভক্তি কিন্তু যেত এবং সেই যে বারটা ছিল না, সেই বারটা কিন্তু খান্ডালা এরিয়াতে। এইদিকে পুলিশ দেখছে ভক্তির লাস্ট যে ফোনের লোকেশান আছে সেটা ওই খান্ডালা এরিয়ার বারের আশেপাশেই ছিল। তো সেই ক্ষেত্রে বারের মালিক, যার নাম হচ্ছে ধ্রুব, সে যখন এই ভক্তির বয়ফ্রেন্ড, যার সাথে রিলেশনের ব্যাপারে ভক্তির ফ্যামিলিও জেনে গেছিল এবং ভক্তির ফ্যামিলি কোথাও না কোথাও এই রিলেশনটা মানতে চাইছিল না। এক তো বারের মালিক, তারপর ছেলেটা খুব একটা সুবিধারও না, ভক্তি একদমই নাছোড় বান্দা ছিল। পুলিশ এই ক্লুটা নিয়ে সাইলি বারে যায় এবং সাইলি বারের যে ওনার আছে ধ্রুবের বাবা, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং শেষে ধ্রুবকেও জিজ্ঞাসাবাদ করে। ধ্রুবের কথাবার্তা শুনে পুলিশের একটু সন্দেহ হয়। পুলিশ ধ্রুবকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে লাস্ট কখন ভক্তির কথা হয়েছিল? তখন সে বলে বেশ কয়েকদিন আগে হয়েছিল। তারপর পুলিশ বলে ভক্তি কি এখানে এসেছিল লাস্ট কয়েকদিনে? তখন ধ্রুব বলে যে না, আসেনি। এইদিকে ভক্তির ফোনের লোকেশন কিন্তু ওই এরিয়াতেই ছিল। সেই ক্ষেত্রে পুলিশের সন্দেহ হওয়াটা একদমই স্বাভাবিক। পুলিশ এই ধ্রুবকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায় এবং ভালো মতন জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে 24 ঘন্টা পর এই ধ্রুব ভেঙে পড়ে এবং বলে যে হ্যাঁ, আমি ভক্তিকে মেরেছি। পুলিশ বলে ভক্তিকে কেন মেরেছিলে? সে বলে যে আমি ভক্তির সাথে প্রেম করেছিলাম জাস্ট টাইম পাসের জন্য, কিন্তু একটা সময় গিয়ে আমি জানতে পারি ভক্তি প্রেগনেন্ট হয়ে গেছে। এবার আমার না সন্দেহ হয় যে আদতেও ওই বাচ্চাটা কি আমার? তারপর আমি তো ওকে জাস্ট টাইম পাসের জন্য ইউজ করতাম, আমি ওকে কখনোই বিয়ে করতাম না। আমি বাবা মার দেখা একটা বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করতাম এবং তারা আমাদেরকে ইকোনমিক্যালি হেল্প করতো। তো সেই ক্ষেত্রে ভক্তিকে বিয়ে করার পক্ষে একদমই সম্ভব ছিল না। তো আমি ক্লিয়ারলি ভক্তিকে এই কথাটা বোঝাতে পারছিলাম না, এই কারণে আস্তে আস্তে আমি তাকে অ্যাভয়েড করছিলাম। কিন্তু একটা সময় এসে সে আমাকে বলে সে নাকি প্রেগনেন্ট। এবার সেই প্রেগনেন্সির খবর শুনে আমি তো ভাবি যে এটা কি হলো, এ তো আমার ঘাড়ে চেপে বসবে, একে এই পৃথিবী থেকে সরাতে হবে। ভক্তি বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করতো। আমি ফোন সুইচ অফ করে রাখলে বাড়ি চলে আসতো, এসে আমার কর্মচারীদের সাথে কথাবার্তা বলতো, আমার লোকেশনের ব্যাপারে জানার চেষ্টা করতো, আমার সাথে কোনো মেয়ে দেখা সাক্ষাৎ করছে কিনা এই সমস্ত ব্যাপারে সে খোঁজখবর রাখতো। আমি রীতিমতন বিরক্ত হয়ে গেছিলাম। 17ই আগস্ট সে আমার বারে আমাকে না বলেই চলে আসে। আমি তাকে বারের 3 তলায় নিয়ে যাই এবং সেখানে কথা বলতে বলতে আমাদের মধ্যে তর্কাতর্কি স্টার্ট হয়ে যায় এবং একটা পর্যায়ে তাকে আমি গলা টিপে হত্যা করি। হত্যা করার পর সেই দিনটা, সেই বডিটা ওখানে রেখে দিই। একদম ভোর নাগাদ, যখন কেউ বারে ছিল না, বারে কোনো কাস্টমারও ছিল না, আমি বডিটা পিছন থেকে বার করে গাড়িতে রাখি। আমি আর আমার বাবা দুজনে মিলে আম্বালা ঘাট বলে যে জায়গা আছে ওইখানে নিয়ে বডিটা খাদের মধ্যে ডাম্প করে দিই। এখন রত্নাগিরির লোকাল পুলিশ ধ্রুবকে জিজ্ঞাসাবাদ করছে। ঠিক সেই সময় ধ্রুবের যে বার আছে সেখানে পৌঁছায় এসপি অফিস থেকে আর একটা পুলিশের টিম।
তারা ধ্রুবকে খোঁজ করতে থাকে, কিন্তু ধ্রুবের বারে যেসব এমপ্লয়ি ছিল তারা বলে ধ্রুবকে তো পুলিশ ধরে নিয়ে গেছে ভক্তি নামের একটা মেয়ের মিসিং কেসে। এসপি অফিসের পুলিশ এখানে এটা শুনে রীতিমতন অবাক হয়ে যায়। তারা লোকাল পুলিশ স্টেশনে যায় এবং গিয়ে পুরো ভক্তিকে যেভাবে এই ধ্রুব মেরেছে পুরো ব্যাপারটা শুনে। এবার দুই পুলিশের একটা জয়েন্ট টিম তারা একসাথে এই ধ্রুবকে ইন্টারোগেট করে এবং এই ইন্টারোগেশনে পুলিশের একটাই কথা হচ্ছে যে এটা তোমার ফার্স্ট কিল না, এর আগেও তুমি অনেকগুলোই হত্যা করেছো, সেটা বলতে থাকো। এটা পুলিশ না সন্দেহের বশে বলে এবং দ্যাট দ্য মোমেন্ট পুলিশের থেকে একটা কোশ্চেন এই ধ্রুবকে থ্রো করা হয়। আচ্ছা, তোমার বারে একটা ওয়ার্কার কাজ করতো রাকেশ, সে লাস্ট 1 বছর ধরে মিসিং আছে, তুমি কখনো খোঁজ নাওনি? তোমার বারের এমপ্লয়ীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই রাকেশের ব্যাপারে, তারা বলেছে যে এই রাকেশ নাকি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে তোমার খুব ক্লোজ ছিল, তো সেই ক্ষেত্রে অন্তত রাকেশের ব্যাপারে তো তোমার খোঁজখবর করা উচিত ছিল। ধ্রুব কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে যে রাকেশকে আমি মেরে ফেলেছি। পুলিশ শুনে অবাক, ভক্তিকে সে মেরেছে, ভক্তির পেটে থাকা সন্তানকে সে মেরেছে এবং এরপরে সে রাকেশকে মেরেছে। এবার রাকেশকে সে কেন মেরেছে এই ব্যাপারে যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে তখন সে পুলিশকে বলে অ্যাকচুয়ালি রাকেশ দেখে ফেলেছিল আমি সত্যরামকে হত্যা করছিলাম। পুলিশের হাত পা ঠান্ডা হয়ে যায়। পুলিশ সামনে মোস্ট প্রবাবলি রত্নাগিরির নতুন এক সিরিয়াল কিলারকে দেখছে, যার পয়সার কোনো অভাব নেই, যার পুঁথিগত শিক্ষারও কোনো অভাব নেই, কিন্তু এই হত্যাগুলো সে কেন করলো পুলিশকে পুরোটা জানতে হবে। পুলিশ বলে একদম প্রথম থেকে সুন্দর করে ঘটনাটা বলো। ধ্রুব বলতে শুরু করে, ভক্তির সাথে আমার একটা টাইম পাসের প্রেম ছিল, সেই প্রেমের সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসার অনেক চেষ্টা করছিলাম, ফোন বন্ধ রাখতাম, আমি অন্যান্য জায়গায় চলে যেতাম, কিন্তু ভক্তি মাঝে মাঝেই আমার বারে চলে আসতো এবং বারের এমপ্লয়ীদের সাথে সে একটা রিলেশনও করে নিয়েছিল। সেহেতু বারের প্রত্যেকটা এমপ্লয়ির ফোন নাম্বার তার কাছে ছিল, কিন্তু আমি বারের প্রত্যেকটা এমপ্লয়িকে বলে দিয়েছিলাম ভক্তি যদি ফোন করে তোমরা ধরবে না। কিন্তু একটা এমপ্লয়ি ছিল সত্যরাম, তার বয়স 48 কি 50 হবে, সে এই ভক্তির ফোন ধরতো, তার সাথে মেসেজে কথাবার্তা বলতো এবং ভক্তি তার কাছ থেকেই আমার লোকেশন, আমি কোথায় আছি, আমি কখন বাড়ি আসছি, আমি কখন বাড়ি যাচ্ছি, আমি কোনো মেয়ের সাথে মিট করছি কিনা, আমার গাড়িতে কোনো মেয়ে আছে কিনা, এই সমস্ত ব্যাপারে খোঁজ খবর দিত। প্রথম তো একদমই বুঝতে পারিনি যে কে এই খবরগুলো এখান থেকে দিচ্ছে। একটা সময় আমি হাতে নাতে সত্যরামকে ধরে ফেলি, তখন সে ভক্তিকে মেসেজ করছিল। সেই সময় আমি তাকে খুব একটা কিছু বলিনি, সেই সময় বারে কাস্টমার ছিল, আদার্স এমপ্লয় ছিল। সবাই চলে যাওয়ার পর আমি সত্যরামকে ড্রিঙ্ক করার জন্য ডাকি, আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু একটা সময় না আমার মধ্যে একটা জেলাসি চলে আসে। আমি ভাবি যে আমি যাকে রিজেক্ট করেছি, যে আমার এক্স প্রেমিকা যাকে আমি টাইম পাস ভেবেছি, তার সাথে এই বুড়ো সত্যরাম কেন কথা বলছে, কেন আমার এক্স গার্লফ্রেন্ড বা আমার টাইম পাস গার্লফ্রেন্ড এর সাথে কথা বলার সাহস দেখাচ্ছে। আমার সমস্ত রাগ এই সত্যরামের উপর গিয়ে পড়ে। আমি সত্যরামকে মদ খাওয়া অবস্থায় বেধড়ক মারি এবং একটা সময় সে নিস্তেজ হয়ে পড়ে। তাকে যখন মারছিলাম পুরো ঘটনাটা আমার আর এক এমপ্লয়ি কাম ওয়েটার রাকেশ দেখে ফেলেছিল। আমি রাকেশকে বলি গাড়ি করে তুমি সত্যরামকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো, কিন্তু বাড়িতে পৌঁছানোর পর সত্যরাম ওখানেই মারা যায়। রাকেশ আমাকে ফোন করে, আমি আর আমার বাবা সত্যরামের বাড়িতে যাই এবং গিয়ে বলি এক্সেসিভ ড্রিঙ্ক করে ফেলার জন্য সত্যরামের মৃত্যু হয়েছে। তার ফ্যামিলির লোক অত পড়াশুনো জানতো না, অত বুঝতেও পারেনি, তারাও ভাবে যে সত্যরাম হয়তো একটু বেশি মদ খেয়ে ফেলেছে, এই কারণে তার মৃত্যু হয়েছে, তার শেষকৃত্য হয়ে যায়। তাদেরকে আমরা কম্পেনসেট করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে তাদের মুখটা সেই সময়ের জন্য বন্ধ করে দিই। কিন্তু আমার মনে তখন থেকেই একটা ভয় ঢুকে গেছিল, রাকেশ এ তো সব দেখে ফেলেছে। রাকেশকে বলি যে তুমি কিছু টাকা নাও অ্যান্ড রত্নাগিরি থেকে কয়েকদিনের জন্য বেরিয়ে যাও, পরে টাইম হলে আমি তোমাকে কল করে ডাকবো। সে আমার কাছ থেকে টাকা নেয় এবং টাকা নিয়ে চুপচাপ কোথাও একটা চলে যায়, কিন্তু কয়েকদিন পর আমি খবর পাই যে সে রত্নাগিরিতেই আছে তার বাড়িতে। এবার আমার না প্রচণ্ড রাগ হয়, তাকে আমি বললাম যে রত্নাগিরি থেকে বেরিয়ে যেতে, আর সে রত্নাগিরিতেই বসে আছে, এত বড় সাহস। এক সন্ধ্যায় তাকে আমি ডাকি, সে বারে আসে। বারে আসার পর আমরা দুজন মিলে মদ খাই এবং তারপর তাকে অফার দিই লং ড্রাইভে যাওয়ার জন্য। সে গাড়িতে উঠে বসে, আমি গাড়ি চালাতে থাকি এবং একটা সময় আমরা আমবাঘাটে পৌঁছাই। আমবাঘাট থেকে তাকে ঠেলে ফেলে দিই। সত্যরামের মৃত্যুতে পুলিশের কিছুই করার নেই, যেহেতু তার শেষকৃত্য হয়ে গেছে, কিন্তু
ভক্তি আর রাকেশ এদের বডি কি কোনোভাবে উদ্ধার করা যায়? পুলিশ পৌঁছায় আম্বাঘাট। আম্বাঘাট জায়গাটা কীরকম? ঘাট ঘাট মানে কি? খাদ। তার মানে একটা বড় পাহাড়ের সাইডে ভীষণ গভীর একটা খাদ। সেই খাদের মধ্যে পুলিশের নামতেই 1 থেকে 1.5 ঘন্টা লাগে। সেখানে পুলিশ কুকুর সমস্ত কিছু নিয়ে 10 থেকে 15 ঘন্টা তল্লাশি চালায় এবং শেষে তারা ভক্তির হাত পায় এবং সেই হাতে ট্যাটু করা ছিল এই ধ্রুবের নামের। তারা পায় ভক্তির মাথা রীতিমতো নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। রাকেশের বডির কোনো চিহ্ন পুলিশ পায়নি। আপাতত এই কেসে ধ্রুবের বাবা এবং ওই বারের আর এক এমপ্লয়িকে পুলিশ অ্যারেস্ট করেছে। কোর্টেও তোলা হয়েছে, কোর্ট থেকে এদের জেলে পাঠানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি কোর্টে এদের কেসটা শুরু হবে। এই ক্ষেত্রে বলা যেতে পারে রাকেশের কেসে কি হবে জানা নেই, তার কারণ তার বডি পাওয়া যায় না। কিন্তু পারিপার্শ্বিক অনেক প্রমাণই বলছে রাকেশকে ধ্রুব মেরেছে, এর অনেক প্রমাণ পুলিশের কাছে আছে। যেহেতু ভক্তির মাথা পাওয়া গেছে সেহেতু ওই কেসে 100% এখানে কিন্তু ট্রায়াল হবে এবং ধ্রুবের সাজা হবে। ধ্রুব এই ভক্তিকে মেরে বারে এসে রীতিমতন ডান্স করেছিল, সে চিন্তা মুক্ত হয়েছিল। সেই সিসিটিভি ফুটেজও কিন্তু পুলিশের কাছে আছে। সত্যরামের যে মৃত্যু সেইটা পুলিশের সামনে তো এই ধ্রুব স্বীকার করেছে, কিন্তু কোর্টে গিয়ে আদতেও স্বীকার করবে বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু যাই হোক, এটাই আশা করি এরা সবাই যেন জাস্টিস পায়। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভয়ঙ্কর ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আবার দেখা হবে আর একটা নতুন কোনো ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।